বন্ধুরা, আজ আমি তোমাদের মধ্যিখানে হিস্টোরির 4 মার্কসের সাজেশন নিয়ে চলে এসেছি। প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ এই চ্যাপ্টারে। এই চ্যাপ্টার থেকে 4 মার্কসে একটা কোশ্চেন আসবেই আসবে, কিন্তু আমার এখানে লেখাটা না ভুল হয়েছে। এখানে লেখা হয়েছিল আজকের ভিডিওটার মধ্যে থেকেই একটা 4 মার্কসের কোশ্চেন তোমাদের কিন্তু আসবেই আসবে, এটা লেখা উচিত ছিল। তো আমি কি কি কোশ্চেন তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো সেই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই করবে। আর একটা জিনিস, এই ভিডিওটা শুধু দেখে স্কিপ করে যাও না, তোমরা ভিডিওটা যখন শুরু করেছো খাতা পেন নিয়ে বসো, ভিডিওটা সঙ্গে সঙ্গে তোমরা এগুলো খাতায় খাতায় লিখে নাও, কারণ ফোন দেখে পড়া হয় না। আর একটা জিনিস, যদি তোমরা এটা পিডিএফ বা ডক্স আকারে পেতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো বা ডেসক্রিপশনে দেওয়া আমার নাম্বারে মেসেজ করতে পারো। তো শুরু করা যাক আজকের ভিডিও। ফার্স্ট কোশ্চেন, কি উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন? ভূমিকা: ব্রিটিশ সরকার 1865 সালে প্রথম অরণ্য আইন প্রণয়ন করে মূলত বনজ সম্পদের উপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষার জন্য। উদ্দেশ্য সম: বন সম্পদের উপর সরকারি নিয়ন্ত্রণ বৃদ্ধি। এই আইনের মাধ্যমে ব্রিটিশ সরকার বনভূমিকে সরকারি সম্পত্তি ঘোষণা করে এবং বন ব্যবহারের উপর নিজেদের একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। রেল লাইন স্লিপার তৈরির জন্য কাঠ সংগ্রহ। ভারতে রেলপথ নির্মাণ দ্রুত বাড়ছিল, রেল লাইন স্লিপার তৈরির জন্য বিপুল পরিমাণ কাঠের প্রয়োজন ছিল, তাই বন দখল করা হয়। জাহাজ নির্মাণের জন্য কাঠ সংগ্রহ। ব্রিটিশ নৌবাহিনীর জন্য জাহাজ তৈরিতে শক্ত কাঠের দরকার ছিল, ভারতীয় বন এই কাঁচামালের বড় উৎস ছিল। শিল্প বাণিজ্যের কাঁচামাল সরবরাহ: চা বাগান নির্মাণ কাজ ও অন্যান্য শিল্পের জন্য কাঠ ও বনজ সম্পদ সংগ্রহ সহজ করতে এই আইন প্রণয়ন করা হয়। রাজস্ব আদায় বিধি: বনজ সম্পদ বিক্রি করে বন ব্যবহারের উপর কর বসিয়ে সরকার আয় বাড়াতে চেয়েছিল। বনবাসী ও আদিবাসীদের নিয়ন্ত্রণ: বনের উপর নির্ভরশীল মানুষদের স্বাধীনভাবে বন ব্যবহার করতে বাধা দেওয়া হয়, যাতে সরকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারে। প্রশাসনিক কাঠামো গঠন: বন দপ্তর গঠন করে বন ব্যবস্থাপনার নিয়মের মধ্যে আনা হয় এবং আইন প্রয়োগ নিশ্চিত করা। সেকেন্ড কোশ্চেন, বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লবের ধারণা ব্যাখ্যা করো। বিদ্রোহ কি? বিদ্রোহ বলতে সাধারণত শাসক বা সরকারের বিরুদ্ধে হঠাৎ ক্ষোভ থেকে গড়ে ওঠা সীমিত ও স্বল্পস্থায়ী প্রতিরোধকে বোঝায়। এটি সাধারণত সংগঠিত নয় এবং নির্দিষ্ট লক্ষ্য স্পষ্ট থাকে না। বৈশিষ্ট্য কি? এটি আকস্মিকভাবে ঘটে, এটা স্বল্প সময় স্থায়ী, পরিকল্পনার নেতৃত্ব খুব দুর্বল হয়, আর স্থানীয় পর্যায়ে সীমাবদ্ধ হয়ে যায়। অভ্যুত্থান কি? অভ্যুত্থান হলো বিদ্রোহের তুলনায় বেশি সংগঠিত ও পরিকল্পিত গণ আন্দোলন, যেখানে একটি নির্দিষ্ট উদ্দেশ্য থাকে, এতে জনগণের অংশগ্রহণ বেশি এবং নেতৃত্ব কিছুটা সুসংগঠিত হয়। বৈশিষ্ট্য: কিছুটা পরিকল্পিত ও সংগঠিত, বৃহত্তর জনগণের অংশগ্রহণ, নির্দিষ্ট রাজনৈতিক ও সামাজিক লক্ষ্য থেকে বিদ্রোহের তুলনায় শক্তিশালী। বিপ্লব হলো সমাজ বিপ্লব হলো সমাজ, রাজনীতি ও অর্থনীতির মৌলিক ও স্থায়ী পরিবর্তনের জন্য সংগঠিত বৃহৎ ও সুসংগঠিত আন্দোলন। এতে পুরনো ব্যবস্থার সম্পূর্ণ পরিবর্তন ঘটে এবং নতুন ব্যবস্থা প্রতিষ্ঠা। বৈশিষ্ট্য কি? দীর্ঘমেয়াদী, সুপরিকল্পিত, ব্যাপক জনসমর্থন, নেতৃত্ব, সংগঠন, শক্তিশালী, মৌলিক পরিবর্তন ঘটায়। ঠিক আছে। সাঁওতাল বিদ্রোহে 3 নম্বর কোশ্চেন, সাঁওতাল বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা। সাঁওতাল বিদ্রোহ 1855 থেকে 1856 খ্রিস্টাব্দে সংগঠিত একটি গুরুত্বপূর্ণ আদিবাসী আন্দোলন। এর নেতৃত্ব দেন সিধু মুর্মু ও কানু মুর্মু। সাঁওতাল বিদ্রোহের কারণ: জমিদারি ও মহাজনী শোষণ। জমিদার ও মহাজনরা সাঁওতালদের উপর অত্যাচার চালাতো এবং উচ্চ সুদে ঋণ দিয়ে তাদের জমি দখল করত। ব্রিটিশ রাজস্ব নীতি: ব্রিটিশ সরকার কঠোর কর নীতি সাঁওতালদের আর্থিকভাবে দুর্বল করে দেয়। জমি থেকে উচ্চ: সাঁওতালদের নিজস্ব জমি থেকে বঞ্চিত করায়, ফলে তারা জীবিকা হারায়। প্রশাসনিক অত্যাচার: পুলিশ ও দপ্তর কর্মচারীদের সাঁওতালদের উপর অত্যাচার ও অন্যায় আচরণ করত। দিকুদের বহিরাগত অত্যাচার: বহিরাগত ব্যবসায়ী মহাজনের দিকু শোষণ সাঁওতালদের ক্রুদ্ধ করে তোলে। সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব: ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম বৃহৎ আদিবাসী এটি ছিল ব্রিটিশদের বিরুদ্ধে অন্যতম বড় উপজাতি বিদ্রোহ। শোষণের বিরুদ্ধে প্রতিবাদ: সাঁওতালরা জমিদার, মহাজন ও ব্রিটিশদের শোষণের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। আচ্ছা, এই শোষণের বিরুদ্ধে প্রতিবাদ, এটা একটা পয়েন্ট। প্রশাসনিক পরিবর্তন, এটা একটা পয়েন্ট। বিদ্রোহের পর ব্রিটিশ সরকার সাঁওতালদের জন্য আলাদা আলাদা প্রশাসনিক এলাকা গঠন করে। জাতীয়তাবাদী চেতনার বিকাশ, এটা একটা পয়েন্ট। এই বিদ্রোহে ভবিষ্যতে স্বাধীনতা আন্দোলনের প্রেরণা যোগায়। সামাজিক ঐক্যের দৃষ্টান্ত, এটা একটা পয়েন্ট। সাঁওতালের ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করে নিজেদের শক্তি প্রদর্শন করে। নীল বিদ্রোহের কারণগুলো উল্লেখ করো। নীল বিদ্রোহের কারণ: জোরপূর্বক নীল চাষ, ফার্স্ট পয়েন্ট। ইউরোপীয় নীলকররা কৃষকদের জোর করে নীল চাষ করতে বাধ্য করত। কৃষকরা নিজেদের ইচ্ছামতো ফসল ফলাতে পারত না, ফলে তাদের স্বাধীনতা ক্ষুণ্ণ হতো। অর্থনৈতিক ক্ষতি: নীল চাষে জমির উর্বরতা কমে যেত এবং কৃষকদের পর্যাপ্ত দাম দেওয়া হতো না, ফলে কৃষকরা লাভের বদলে ক্ষতির সম্মুখীন হতো। অত্যাচার ও নির্যাতন: নীলকররা কৃষকদের উপর শারীরিক নির্যাতন, মারধর, এমনকি জোর করে চুক্তি স্বাক্ষর করাতো। এর ফলে কৃষকদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। খাদ্য সংকট: খাদ্যশস্যের পরিবর্তে নীল চাষে বাধ্য হওয়ায় খাদ্য উৎপাদন কমে যায় এবং কৃষক পরিবারের অভাব অনটন দেখা দেয়। প্রশাসনিক পক্ষপাতিত্ব: ব্রিটিশ প্রশাসন নীলকরদের পক্ষ নিত, ফলে কৃষকরা ন্যায় বিচার পেত না। মুন্ডা বিদ্রোহের কারণগুলি লেখো।
মুন্ডা বিদ্রোহ 1899 থেকে 1900 খ্রিস্টে সংগঠিত একটি গুরুত্বপূর্ণ আদিবাসী আন্দোলন। এর নেতৃত্ব দেন বিরসা মুন্ডা। বিদ্রোহের কারণ কি? বিদ্রোহের কারণ ছিল ফার্স্ট পয়েন্ট, জমির অধিকার হরণ। ব্রিটিশরা মুন্ডাদের ঐতিহ্যগত জমির অধিকার কেড়ে নেয় এবং জমিদারদের হাতে তুলে দেয়। দিকুদের শোষণ। বহিরাগত জমিদার, মহাজন ও ব্যবসায়ীরা দিকু মুন্ডাদের উপর অত্যাচার চালাতো। করের বোঝা। ব্রিটিশ সরকার অতিরিক্ত কর চেপে মুন্ডাদের আর্থিকভাবে দুর্বল করে তোলে। বন আইন। ব্রিটিশ বন আইন অনুযায়ী মুন্ডাদের বনজ সম্পদ ব্যবহারে সীমিত করা হয়, ফলে তার ফলে জীবিকা সংকট দেখা দেয়। ধর্মীয় সামাজিক হস্তক্ষেপ। খ্রিস্টান মিশনারিদের কার্যকলাপ ও ব্রিটিশদের হস্তক্ষেপ মুন্ডাদের সামাজিক ও ধর্মীয় জীবনে প্রভাব ফেলে। 6 নম্বর, সন্ন্যাসী ফকির বিদ্রোহের কারণগুলো আলোচনা। সন্ন্যাসী ফকির বিদ্রোহ ছিল বাংলার সংগঠিত এক প্রাথমিক কৃষক ধর্মীয় বিদ্রোহের নেতৃত্ব ছিলেন মজনু শাহ প্রমুখ ফকির নেতা। সন্ন্যাসী ফকির বিদ্রোহের কারণ ব্রিটিশ ফার্স্ট পয়েন্ট, ব্রিটিশ শাসনের সূচনা ও শোষণ। পলাশীর যুদ্ধের পর বাংলার ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয়। ব্রিটিশরা কঠোর রাজস্ব নীতি চালু করে, ফলে সাধারণ মানুষের সন্ন্যাসীর অর্থনৈতিক চাপে পড়ে। তীর্থযাত্রায় বাধা। সন্ন্যাসী ফকিরা তীর্থস্থানে যাতায়াত করত এবং পথে পথে ভিক্ষা সংগ্রহ করত। ব্রিটিশ সরকার তাদের চলাচল ও ভিক্ষা সংগ্রহে বাধা দেয়, যা তাদের জীবিকার উপর আঘাত আনে। 1770 সালে দুর্ভিক্ষের পর 1770 সালে বাংলা দুর্ভিক্ষের ফলে বাংলার জনজীবন ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়। খাদ্যাভাব ও দারিদ্র মানুষের মধ্যে ক্ষোভ বাড়িয়ে তোলে এবং বিদ্রোহের পরিবেশ তৈরি করে। জমিদার ও মহাজনদের হতে। জমিদার ও মহাজনদের কৃষকদের উপর অতিরিক্ত কর ও সুদের বোঝা চাপায়, এতে সন্ন্যাসী ও সাধারণ মানুষের উভয় ক্ষতিগ্রস্ত হয়। ধর্মীয় সামাজিক হস্তক্ষেপ। ব্রিটিশরা সন্ন্যাসী ও প্রকৃত ধর্মীয় কার্যকলাপে হস্তক্ষেপ করে, যা তাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে। অর্থনৈতিক দুরবস্থা। কৃষক ও সাধারণ মানুষের আয় কমে যায়, ফলে তারা সন্ন্যাসী ও ফকিরদের সাহায্য করতো না, এতে তাদের জীবনযাত্রা সংকটে পড়ে। উপসংহার। সন্ন্যাসী ও ফকিরদের মূলত ব্রিটিশ শোষণ, অর্থনৈতিক সংকট ও ধর্মীয় বাধার বিরুদ্ধে এক সম্মিলিত প্রতিবাদ ছিল। এটি ভারতের প্রাথমিক বিদ্রোহগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ। টিকা লেখো। বারাসাত বিদ্রোহ। বারাসাত বিদ্রোহ 1831 সালে বাংলার বারাসাত অঞ্চলে সংগঠিত একটি গুরুত্বপূর্ণ কৃষক ধর্মীয় বিদ্রোহ। এর নেতৃত্ব দেন তিতুমির। কারণ কি? জমিদার অত্যাচার ও অতিরিক্ত কর আদায়। ব্রিটিশ শাসনের শোষণমূলক নীতি। কৃষকদের উপর ধর্মীয় সামাজিক অত্যাচার। নীলকর ও মহাজনদের শোষণ। বৈশিষ্ট্য কি? তিতুমিরের নেতৃত্বে সুসংগঠিত আন্দোলন, নারকেল বেরিয়ায় বাঁশের কেল্লা নির্মাণ, সশস্ত্র প্রতিরোধের মাধ্যমে ব্রিটিশদের মোকাবিলা, কৃষক ও মুসলিম সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণ। গুরুত্ব কি? ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম দিকের সংগঠিত বিদ্রোহগুলি একটি কৃষকদের অধিকার রক্ষার সংগ্রামকে শক্তিশালী করে, ভবিষ্যতে বিদ্রোহ আন্দোলনের প্রেরণা দেয়। উপসংহার। বারাসাত বিদ্রোহ ছিল শোষণ অত্যাচারের বিরুদ্ধে এক সাহসী প্রতিবাদ, যা বাংলার কৃষক আন্দোলনের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও এবং তোমার বন্ধুদের মাঝেও শেয়ার করে দিও। আর যদি তোমরা এটা পিডিএফ বা ডক্স আকারে পেতে চাও, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, অথবা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে তোমরা মেসেজ করতে পারো। আমরা এর পরের ভিডিওতে হিস্টোরির আর একটা 4 নম্বর চ্যাপ্টারের একটা 4 মার্কসের সাজেশন নিয়ে আসবো। তোমরা এই কোশ্চেনগুলো যদি এখন থেকে কমপ্লিট করতে থাকো, পরীক্ষার আগে কিন্তু তোমাদের আর কোনো রকম প্রবলেম হবে না। এবং আমরা সব চ্যাপ্টারে বাংলা, ইংলিশ, ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান সব চ্যাপ্টারেই কিন্তু এরকম সাজেশন ভিডিও দেবো এবং পরীক্ষার অনেক দিন আগে থেকে দিচ্ছি। তোমরা এখন থেকে করতে থাকো, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার সময় কিন্তু আর কোনো রকম কিছু সমস্যা হবে না। এবং তোমরা টেস্ট পেপার, এবিটিআই, ডব্লিউবিটিআই সব কোশ্চেন পেপার যখন খুলবে, দেখবে এই কোশ্চেনগুলোই আছে, এর বাইরে কোশ্চেন হবে না। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই কোশ্চেনগুলো আপাতত সলভ করতে থাকো।